শেষ বিকেলের গোধূলি থেকে ঘোড়া চালাচ্ছে পান্নালাল। লবণের ব্যবসা করে সে। অঞ্জনগড়ে এসেছিল নিজের ব্যবসার গুরুত্বপূর্ণ সওদা করতে। এসেছিল দুদিন আগে। অবশেষে সমস্ত সওদা সম্পূর্ণ করে বেশ ভালো মুনাফা লাভ করেছে সে। আজ দুপুরে সওদার কাজ শেষ হতে সরাইখানায় ভোজন সেরে বিশ্রাম নিয়ে নিজের রাজ্য ধর্মপুরের দিকে রওনা দিয়েছে সে। অনেকটা পথ, তাই বিকেলের দিকে রওনা দিয়ে এখন একটু ক্লান্তি অনুভব করছে পান্নালাল। সেই সাথে এটাও বুঝতে পারল যে তার ঘোড়াটাও সম্ভবত ক্লান্ত। এখন রাত বেশ গভীর হয়েছে। পান্না আন্দাজ করল যে খুব শিগগিরই ধর্মপুরের সীমানা দেখতে পাবে সে। বাড়ি ফেরার উৎসাহে সে ঘোড়াকে আরও দ্রুত চালনা করল। অবশেষে ধর্মপুরের উঁচু পাঁচিল দিয়ে ঘেরা প্রধান প্রবেশদ্বার দূর থেকে নজরে এলো পান্নার। ধর্মপুর রাজ্য পুরোটাই প্রায় 2 মানুষ সমান উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। তার ভিতরেই পুরো নগর শোভা পায়। নগরের কেন্দ্রস্থলে রাজমহল, তার চারদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে রাজ্যের অধিবাসীদের বাস। তার সাথে রয়েছে বিদ্যালয়, চিকিৎসা কেন্দ্র, বিশাল বড় মহাদেবের মন্দির ইত্যাদি ইত্যাদি। রাজ্যের সীমানা চিহ্নিত উঁচু প্রাচীরের বাইরে রয়েছে দিগন্ত বিস্তৃত মরুভূমি ও কাঁটা ঝোপের জঙ্গল। নিকটবর্তী অঞ্জনগড় প্রায় 1 বেলার পথ। ধর্মপুরের রাজা সূর্যসেন অবশ্য যথেষ্ট সুশাসক হিসেবে পরিচিত। মহারানী বিশাখা দেবী ও 2 রাজপুত্র চন্দ্রসেন ও অগ্রসেনকেও রাজ্যবাসীরা প্রাণ দিয়ে ভালোবাসে। 2 রাজকুমার সদ্যই গুরুকুল থেকে শিক্ষা সমাপ্ত করে মহলে ফিরেছে। কিছুদিন পরেই বড় রাজপুত্র চন্দ্রসেনের ধর্মপুরের সিংহাসনে অভিষেক হবে। সেই অনুষ্ঠানের আয়োজন রাজ্যে শুরু হয়ে গেছে। সারা ধর্মপুর তাই আলোয় আলোকিত। যতই প্রবেশদ্বারের দিকে পান্নার ঘোড়া এগোচ্ছে ততই পান্নার মন খুশিতে ভরে উঠছে। এবারে বেশ ভালো মুনাফা হয়েছে তার। আগামী বেশ কিছুদিন বিশ্রাম নেবে সে। রাজকুমারের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হলে তারপর আবার কাজ শুরু করবে সে। এরই মধ্যে সে এসে পৌঁছে গেছে প্রবেশদ্বারের সম্মুখে। ধর্মপুরের সীমানা এবং প্রবেশদ্বারের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট সুরক্ষিত। এমনিতে প্রবেশ নির্গমনের জন্য রাজ্যের অধিবাসীদের পরিচয়পত্র তো আছেই। তার সাথে রাত বিরেতে কেউ যদি নগরীতে প্রবেশ করতে চায় তবে রীতিমতো তাকে প্রহরীদের সাথে সাথে শিক্ষিত সারমেয়দের কড়া তল্লাশির মুখোমুখি হতে হয়। পান্নাও সব রকম খানা তল্লাশি পেরিয়ে নগরে প্রবেশ করল। মূল ফটক দিয়ে ঢুকে বেশ কিছুটা দূরে নগরের দক্ষিণ প্রান্তে তার বাড়ি। পান্না ভাবল যে বাড়ি ঢোকার আগে একবার মহাদেবের মন্দিরে গিয়ে প্রণাম করে নেবে। বাড়ির দিক থেকে ঘোড়ার মুখ ঘুরিয়ে চলল সে মন্দিরের অভিমুখে। বেশ কিছুটা যাবার পরে হঠাৎ পান্নার ঘোড়া সামনের 2 পা জোড়া করে সামনে তুলে দাঁড়িয়ে পড়ল। কোনো মতে লাগাম হাতে সামলালো পান্না, কিন্তু কিছুতেই ঘোড়াটার সামনে এগোতে চাইছে না। এবারে পান্না হাতের ছোট্ট চাবুকটা দিয়ে ঘোড়াকে প্রহার করতে ঘোড়া আবার এগোলো, কিন্তু কিছুটা গিয়েই প্রবল হেস্যাধ্বনির সাথে আবার সামনের পা তুলে হঠাৎ দাঁড়িয়ে যেতে পান্না টাল সামলাতে না পেরে ঘোড়া থেকে হুমড়ি খেয়ে পড়ে গেল। সামলে নিয়ে মাটি থেকে সে উঠতে যাবে, এমন সময় তার মনে হলো সামনেও অদূরেই যেন ধুলোর একটা ঝড় উঠছে। চারিদিকের হাওয়াটা হঠাৎ করেই যেন ভয়ানক শীতল হয়ে উঠেছে। পান্নার ঘোড়াটাও যেন হঠাৎ কোনো অজানা আতঙ্কে মুখ ঘুরিয়ে মুহূর্তের মধ্যে স্থান পরিত্যাগ করল। পান্না দেখল যে ধুলোর ঝড়ে তার চারিপাশের সবকিছু যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। ধুলোর প্রকোপে চারধারের আলোগুলো যেন ম্রিয়মাণ মনে হচ্ছে। চোখ বন্ধ করে মাথা নিচু করে উবু হয়ে বসে রইল পান্না। একটু পরেই অবশ্য থেমে গেল ঝড়টা, কিন্তু তার সাথে সাথেই তার সামনে যেন কারো এগিয়ে আসার আওয়াজ পেল পান্না। চোখ খুলে সে দেখল যে তার একেবারে সামনে এক বিশাল শরীরের সুবিশাল ছায়া দাঁড়িয়ে রয়েছে। পুরো পরিবেশটা অস্বাভাবিক রকমের থমথমে হয়ে গেছে।
বাতাসে ভাসছে একটা বিকট পচা মাংসের দুর্গন্ধ, যেন ভাগাড়ের পাশে বসে আছে পান্না। বিস্মিত পান্নার কানে এলো একটা গড় গড় গজরানির আওয়াজ, যেন কেউ দুরন্ত রাগে গজরাচ্ছে। সেই প্রাণীর ছায়া এখন পান্নার শরীরের উপর এসে পড়েছে। সভয়ে মুখ তুলে পান্না তাকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল, কিন্তু কোনো কথা বলবার সুযোগ সে পেল না। তার নির্মম ইস্পাতের তলোয়ারের কোপ পান্নার মাথাটা তার ধর থেকে আলাদা করে দিল। ফিনকি দেওয়া রক্তের স্রোত ছড়িয়ে পড়ল চারিদিকে। তারপর সেই অজ্ঞাত আততায়ী পান্নার শরীরটাকে এক হাতে টানতে টানতে নিয়ে গেল দূরের অন্ধকারের দিকে। পিছনে রেখে গেল মাটিতে ঘষ্টানো রক্তের দাগ আর মৃত পান্নালালের কাটা মুন্ডুটা। পান্নালালের হত্যার পর এবার কার পালা? ধর্মপুরের উপর এই কার উপস্থিতি? কি চায় সে? শেষমেশ ধর্মপুরের মানুষ কি পারবে আবার স্বাভাবিক জীবনে ফিরতে? সব উত্তর মিলবে আজকের গল্পে। শুনুন শিবাজি চ্যাটার্জির লেখা ভয়ঙ্কর গল্প ধর্মপুরের বিভীষিকা। গল্প পাঠে আমি সুমন, অভিনয়ে কৌশিক, বরষা, শুভদীপ, অভিজিৎ, সৈকত, মমতা এবং সুমন। স্ক্রিপ্ট এবং বিশেষ সহযোগিতায় নীল। পোস্টার ডিজাইন করেছে শুভদীপ। আবহ এবং মিক্সিংয়ে সন্দীপ। স্টুডিও পার্টনার 25 FPS স্টুডিও। সামগ্রিক পরিচালনায় বরষা এবং সুমন। চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের গল্প ধর্মপুরের বিভীষিকা। রাজা সূর্য সেনের রাজসভায় আজ রাজকুমার চন্দ্র সেনের অভিষেকের অনুষ্ঠান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে সকাল সকাল থমথমে মুখে বিশিষ্ট রাজন্যবর্গরা রাজসভায় বিরাজমান। রাজা সূর্য সেনের মুখ অতিশয় গম্ভীর। সকালবেলায় প্রহরী এসে খবর দেয় যে লবণ ব্যবসায়ী পান্নালালের কাটা মুন্ডু নগরের উত্তর প্রান্তে মন্দির যাবার রাস্তায় পাওয়া গেছে, আর মন্দির প্রাঙ্গণের সামনে পাওয়া গেছে তার মুন্ডুহীন ক্ষত বিক্ষত শরীর। যদিও সেই শরীরের অবস্থা দেখে শিউরে উঠেছে সবাই। পান্নার শরীরের বাঁ হাতের দিক থেকে কোমর পর্যন্ত মাংস ফালা ফালা করে খাওয়া। ডান হাত শরীর থেকে আলাদা ও আধ খাওয়া অবস্থায় কিছুটা দূরে পড়ে আছে। পিঠের মাংস খাবলা খাবলা করে উঠানো, বেরিয়ে রয়েছে হাড় ও মজ্জার অংশ। ঠিক যেমন পিচের রাস্তায় গর্ত হলে নিচের খোয়া ও ইটের কাঠামো বেরিয়ে পড়ে, ঠিক সেই রকম। একটি পা উড়ু অবধি কামড়ানো, ছেঁড়া ছেঁড়া রক্তমাখা মাংসের টুকরো সারা মন্দির প্রাঙ্গণে ছড়ানো। কেউ যেন বিকৃত আক্রোশে ছিঁড়ে খেয়েছে পান্নালালের মৃতদেহকে এবং তারপর ভগবানকে ব্যঙ্গ করতেই যেন তার আবাসস্থলকে কলুষিত করে গেছে। এই বিভৎস নারকীয় মৃত্যুর খবরে রাজা সূর্য সেন, মহামন্ত্রী মহেন্দ্র, সেনাপতি বল্লভ সহ রাজসভার বাকি সবাই দারুণ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাই এই জরুরি সভা ডাকা হয়েছে। সভায় অন্যান্যদের সাথে দুই যুবক রাজকুমারও রয়েছে। সভার নীরবতা ভঙ্গ করে মহামন্ত্রী মহেন্দ্র বলে উঠলেন, মহারাজ, যে খবর আজ সকালে আমাদের কানে এসেছে তা সত্যি বড় দুশ্চিন্তার বিষয়। মহারাজ, আমাদের ধর্মপুর শান্তিপ্রিয় রাজ্য, তা বলে যে চুরি, রাহাজানি, ডাকাতি এসব একেবারেই হয় না তা নয়। তবে আমাদের সুদক্ষ প্রশাসন তা কঠোর হাতে দমন করায় এসব অপরাধ কখনোই মাথা ব্যথার কারণ হয়ে ওঠেনি। কিন্তু এ তো। নীরব হলেন মহেন্দ্র। উপস্থিত সবাই তার মুখের দিকে তাকিয়ে। রাজা সূর্য সেন মাথা নিচু করে সিংহাসনে বসেছিলেন।
মহেন্দ্রর দিকে তাকিয়ে তিনি বলে উঠলেন, কিন্তু কি মহামন্ত্রী, এই রকম বিভৎস হত্যাকাণ্ড কখনো ইতিপূর্বে আমাদের রাজ্যে হয়নি, এটাই বলতে চাইছেন তো? সঠিক মহারাজ, হত্যা বা আত্মহত্যা হয়তো পূর্বেও আমাদের রাজ্যে হয়েছে, কিন্তু কিন্তু এরকম নারকীয় ঘটনা কখনো চোখে পড়েনি। ভাবলেই গা শিউরে উঠছে রীতিমতো। সভায় উপস্থিত সবাই তার বক্তব্যকে সমর্থন করল, কিন্তু তাতে শান্ত হলেন না মহারাজ। কিন্তু কে অজ্ঞাত আততায়ী? সে কি কোনো মানুষ না মানুষরূপী জানোয়ার, নাকি কোনো অতিপ্রাকৃত পিশাচ শক্তি? আমার রাজ্যের এক নিরীহ প্রজাকে এইভাবে নৃশংস হত্যা যে করেছে, তাকে আমি খুঁজে বের করবই। ভীষণ উত্তেজিত মনে হলো রাজা সূর্য সেনকে। সেনাপতি বল্লভ, আমি আপনাকে আদেশ দিচ্ছি, এই মুহূর্ত থেকে আপনি অনুসন্ধান শুরু করুন এই হত্যাকাণ্ডের। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করুন, যাকে বা যাদের সন্দেহ হবে সঙ্গে সঙ্গে আটক করুন। আমি চাই চন্দ্রর অভিষেকের আগেই এই নরপিশাচ খুনিকে কারাগারের আড়ালে নিক্ষেপ করতে। সেনাপতি বল্লভ মহারাজকে প্রণাম করে বেরোতে যাবেন, তখনই কথা বলে উঠলেন ছোট কুমার অগ্রসেন। পিতা, আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে অনুমতি চাই। এই হত্যাকারীকে খুঁজে বের করার কাজে সেনাপতি মহাশয়ের সাথে আমিও থাকতে চাই। আমায় অনুমতি দিন। ছোট কুমারের এই প্রস্তাবে মোটেই রাজি হতে চাইছিলেন না মহারাজ, কিন্তু শেষ পর্যন্ত ছেলের জেদ এবং সেনাপতির আশ্বাসে তিনি অনুমতি দিলেন। সবাই বিদায় নিলেও মহেন্দ্র কিন্তু রয়ে গেলেন সভাস্থলে। মহারাজের নিকটে এসে একটু ইতস্তত করে তিনি বললেন, যে আগে মহারাজ, আমার একটি প্রস্তাব ছিল। আপনি এত কিন্তু কিন্তু করছেন কেন? আপনি তো শুধু আমার মন্ত্রী নন, আমার বাল্যবন্ধু ও শুভাকাঙ্ক্ষীও বটে। বলুন, কি বলতে চান? আগে মহারাজ, আমার মনে হয় কুলগুরু কপিলানন্দকে একবার খবর পাঠিয়ে রাজ্যে আনার ব্যবস্থা করা হোক। একটু অবাক হলেন মহারাজ। কুলগুরু কপিলানন্দ 3 বছর আগে হিমালয়ের দুর্গম অঞ্চলে গেছেন তপস্যায় সিদ্ধি লাভ করতে। চন্দ্রসেনের অভিষেকের সময় যদিও তার ধর্মপুরে ফেরার কথা, কিন্তু মহেন্দ্র, গুরুদেব তো আর কিছুদিন বাদেই নগরে ফিরবে। ভয় বোধ হচ্ছে মহারাজ, ভয় বোধই হচ্ছে। ততদিনে বড় কোনো অনর্থ না ঘটে যায়। আমি নিজে গেছিলাম পান্নালালের মৃতদেহ দেখতে। এইটুকু বলতে পারি যে এ কোনো মানুষের কাজ নয়, কোনো ভয়ঙ্কর অপশক্তি হয়তো এ রাজ্যে প্রবেশ করেছে। তাই হয়তো। হাত তুলে মহেন্দ্রকে থামালেন মহারাজ। বেশ, আমি এখনই লোক পাঠাচ্ছি গুরুদেবের কাছে, কিন্তু আমার মনে হয় গুরুদেব হয়তো ইতিমধ্যে রওনা হয়ে গেছেন তার জায়গা থেকে। তাও পাঠান মহারাজ। সত্যি আমার আশঙ্কা যদি সত্যি হয়, তাহলে সেই অপশক্তির সাথে লড়াইয়ের জন্য গুরুদেবের পরামর্শ ও শক্তি আমাদের খুবই দরকার হবে মহারাজ। পান্নালালের রহস্যময় নৃশংস হত্যার পর দ্বিতীয় দিন সারা ধর্মপুর আসন্ন অভিষেক অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে মেতে আছে। যদিও ভিতরে ভিতরে এই হত্যা নিয়ে আলোচনা ও বিতর্ক চলছে, তার সাথে নগর প্রশাসন ও সেনাদের যত্রতত্র যাতায়াত ও অনুসন্ধানে সাধারণ মানুষ কিছুটা হলেও শঙ্কিত। পান্নার মৃত্যু হয়েছিল মঙ্গলবার, আর আজ বৃহস্পতিবার। রাত্রি প্রথম প্রহর প্রায় অতিক্রান্ত। নিজের মহলে চিন্তান্বিত সেনাপতি বল্লভ
পান্নার আততায়ীকে ধরার দায়িত্ব মহারাজ তাকেই দিয়েছেন, এটা সত্যি। কিন্তু গত 2 দিন ব্যাপক খানা তল্লাশি ও অনুসন্ধান চালিয়েও তিনি ও ছোট কুমার কোনো রূপ সূত্র পাননি। পান্নার সেই রকম কোনো শত্রুও ছিল না। অতএব কে তাকে এইরকম ভাবে হত্যা করতে পারে সেটা ভেবেই কিছুতেই 2 চোখের পাতা এক করতে পারছেন না বল্লভ। নিদ্রাহীন বল্লভের পাশাপাশি এই মহলের আরও একজনের চোখেও কিন্তু ঘুমের লেশ মাত্র নেই। বরং সেই ব্যক্তি এই গভীর রাতে মহলের বাইরে যাবার পরিকল্পনা করছে গোপনে। মহলের বাইরে এক নির্জন জায়গায় অপর একজন তার প্রতীক্ষা করছে। অবশেষে মহলের সবার চোখ ফাঁকি দিয়ে সে বেরিয়ে গেল বাইরে। মহল থেকে গোপনে বেরোনো ব্যক্তিটি আর কেউ নয়, স্বয়ং সেনাপতি কন্যা সদ্য 18 উত্তীর্ণ বিপাশা। আর বাইরে অপেক্ষারত ব্যক্তিটি হল নগরপালের ছেলে সোমদত্ত। বেশ কিছুদিন ধরেই তাদের এই গোপন অভিসার চলছে, যার আঁচ সেনাপতি বা নগরপাল কেউই পাননি। যথারীতি নির্দিষ্ট জায়গায় দুজনের দেখা হলো। জায়গাটি যদিও ভারী মনোরম, নগরের একেবারে পশ্চিম প্রান্ত, যেখানে নারকেল ও খেজুর গাছের এক বিস্তীর্ণ জমি, সামনে সুউচ্চ বালিয়ারি স্তূপ। সোমদত্ত সেখানেই একটি খেজুর গাছের তলায় বসে অপেক্ষা করছিল। এমন সময় বিপাশা এসে পিছন থেকে 2 হাত দিয়ে তার চোখ চেপে ধরে। সোমদত্ত সঙ্গে সঙ্গেই সেই হাত দুটো নিজের হাত ধরে টেনে নিজের দিকে নিয়ে আসে আর নিজের বলিষ্ঠ বাহুর মধ্যে বিপাশাকে জড়িয়ে ধরে। ছটফট করে ওঠে বিপাশা। ছাড়ো ছাড়ো বলছি, সারাদিন কোনো খবর পাওয়া যায় না, শুধু রাত হলেই। বিপাশার কপট রাগকে প্রশ্রয় দিয়ে হেসে ওঠে সোমদত্ত। অপরাধী আপনার সামনে হাজির মহারানী, যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। সোমদত্তর গলাটা নিজের 2 হাত দিয়ে জড়িয়ে ধরে আদুরে গলায় বিপাশা বলে, শাস্তি এটাই যে কোনো কথা না বলে আমায় প্রেমের জোয়ারে ভাসিয়ে দাও। প্রায় অন্ধকার সেই জায়গায় বিপাশার চোখে যেন দুষ্টুমি ঝিলিক দিয়ে ওঠে। সোমদত্ত সম্ভবত এই ইঙ্গিতেরই অপেক্ষায় ছিল। আদরে আদরে ভরিয়ে দিতে থাকে বিপাশাকে। তার বলিষ্ঠ বাহু যুগলের নিষ্পেষণে শিহরিত হয়ে ওঠে বিপাশা। কামনার চরম আগুন যেন 2 যুগলের শরীরে দাউ দাউ করে জ্বলতে থাকে। নিজে সম্পূর্ণ নিরাভরণ হয়ে সোমদত্ত বিপাশাকেও আবরণ মুক্ত হতে সাহায্য করে। সোমদত্তের হাত এবং মুখ বিপাশার সারা শরীরে খেলা করতে থাকে। শীতকার বেরিয়ে এলো বিপাশার কণ্ঠ দিয়ে। 2 শরীর যৌবনের চরম সুখের কামনায় নিজেদের নিয়োজিত করে। এই চরম উন্মত্ত সময়ে হঠাৎই যেন ছন্দপতন হয়। চারপাশের বালিতে যেন একটা আলোড়ন হয়ে ওঠে। আশেপাশের বাতাস যেন হঠাৎ করেই শীতল হয়ে ওঠে। বিপাশার নরম বুকে মুখ লুকোনো সোমদত্ত চকিতে মাথা তুলে তাকায়। চারপাশে নজর বুলিয়ে কিছু অনুধাবন করার চেষ্টা করে, কিন্তু কামনায় জর্জরিত 2টি শরীর সম্ভাব্য বিপদের আভাস পায় না। বুঝতে পারে না যে ভয়ঙ্কর কালরূপী শয়তান সম্মুখে উপস্থিত। যখন বুঝল তখন অনেক দেরি হয়ে গেছে। এক প্রচণ্ড রাগের গজরানির আওয়াজে দুজনেই উঠে বসে দেখে সামনেই দাঁড়িয়ে সাক্ষাৎ সমন। সেই সমনের চেহারা দেখে এক লহমায় স্তব্ধ হয়ে যায় দুজন। সামনে দাঁড়িয়ে যেন এক বিশাল কালো পর্বত। মানুষের মতো হাত পা থাকলেও তা ছেয়ে রয়েছে ঘন কালো লোমে। ডান হাতে ধরা একটা বল্লম আর বাঁ হাতে একটা খড়গ। হাত ও পায়ের নখ প্রায় 1 বিঘত করে লম্বা। দীর্ঘদেহী সেই দানবের রাক্ষসসুলভ দন্তরাশি দেখে দুজনেই ভয়ে প্রাণ বেয়ে গেল। সামনে দাঁড়িয়ে যেন এক
বিশাল কালো পর্বত। মানুষের মতো হাত পা থাকলেও তা ছেয়ে রয়েছে ঘন কালো লোমে। ডান হাতে ধরা একটা বল্লম আর বাঁ হাতে একটি খড়গ। হাত ও পায়ের নখ প্রায় 1 বিঘত করে লম্বা। দীর্ঘদেহী সেই দানবের রাক্ষস সুলভ দন্তরাশি দেখে দুজনেরই ভয়ে প্রাণ উড়ে গেল। সবচেয়ে ভয়ঙ্কর হল তার মুখমণ্ডল, যেখানে দন্তরাশির উপরে লম্বালম্বি অবস্থান করছে একটি মাত্র ভয়াল দর্শন চোখ, যার মনির রং রক্তের মতো লাল। সেই ভয়ঙ্কর কালকে প্রত্যক্ষ করার পরে সোমদত্ত ও বিপাশা নিজেদের মধ্যে একবার চোখ চাওয়াচাই করল, আর তারপরই সোমদত্ত লাফিয়ে ওঠার চেষ্টা করল। কিন্তু হায়, সেই শয়তান বোধহয় বিদ্যুতের চেয়েও গতিময়। সোমদত্ত ওঠার চেষ্টা করতেই নিমেষের মধ্যে শয়তানের হাতের খড়গের অব্যর্থ আঘাতে হতভাগ্য যুবকের ছিন্ন মস্তক লুটিয়ে পড়ল মাটিতে। এই দৃশ্য দেখে বোবা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল বিপাশা। নিজের বাক শক্তি হারিয়ে থরথর করে কাঁপতে লাগলো সে। ক্রূর হাসি হেসে এগিয়ে এলো শয়তান। ডান হাতের বল্লম দিয়ে এফোঁড় ওফোড় করে দিল সুন্দরী যুবতীকে। একটা বোবা আর্তনাদ বেরিয়ে এলো বিপাশার মুখ দিয়ে। বল্লমে গেঁথে থাকা বিপাশার দিক থেকে দৃষ্টি সরিয়ে সোমদত্তের প্রাণহীন ধরের দিকে এগিয়ে এলো সে। যুবকের বুকে পা দিয়ে চাপ দিয়ে 2 হাতের টানে ছিঁড়ে আনলো সোমদত্তের একটি হাত। রক্ত মাংস ছড়িয়ে পড়ল চারদিকে। সেই হাতের কনুইয়ের কাছটা ধরে এক মোক্ষম কামড় বসালো সেই দানব। তারপর কড়মড় করে চিবোতে লাগলো হাড় ও মাংস। সারা মুখটা ভরে গেল লাল রক্তে। হাতটা বেশ কিছুটা খেয়ে এবার সে এগিয়ে গেল বল্লমে গাঁথা বিপাশার নগ্ন দেহের দিকে। আর বিপাশা তার ভয়ঙ্কর পরিণতি দেখে ভয়ে আতঙ্কে হাহাকার করে উঠল সবাই। অনেক বিপদ, অনেক বাধা এই ছোট্ট রাজ্য ধর্মপুরের উপরে এসেছে, কিন্তু আজ ভোরের সাথে সাথে যে ভয়াবহ দৃশ্য ধর্মপুরের বাসিন্দারা দেখতে পেল, তার সাথে বোধহয় কোনো বিভৎসতার তুলনা চলে না। ভোর হতেই নগরের বাসিন্দারা দেখতে পেল নগরের কেন্দ্রস্থলে রাজমহলের অনতি দূরে বিজয়স্তম্ভের সামনে 2টি মৃতদেহ। অবশ্য শুধু মৃতদেহ বলা ভুল। প্রথম দেহটি সোমদত্তের। মুন্ডহীন ধরের অর্ধেকটাই অবিন্যস্তভাবে খাওয়া। ছিন্ন আত খাওয়া একটা হাত দেহের অদূরে পড়ে রয়েছে। রক্তে মাখা নাড়ি ভুঁড়ি ও মাংস চারদিকে ছড়িয়ে। সব জায়গায় ভন ভন করছে ক্ষুধার্ত মাছির দল। আর বিপাশা তার ভয়ঙ্কর পরিণতি দেখে ভয়ে আতঙ্কে হাহাকার করে উঠল সবাই। বিপাশার নগ্ন দেহে বল্লমটি তার পায়ু ছিদ্র দিয়ে ঢুকে তার মস্তক ফুঁড়ে বেরিয়েছে। সেই অবস্থায় মাঝখানে গেঁথে থাকা দেহটি নিয়ে বল্লমটি নিখুঁতভাবে মাটিতে পুঁতা খাড়াভাবে। বুকের বাঁ পাশ থেকে কোমর অবধি কামড়ে খাওয়া। ঝুলতে থাকা নাড়ি ভুঁড়ির রক্তাক্ত অংশেও মাছি ভন ভন করছে। যে বা যারা এই দৃশ্য দেখলো বা অন্যের মুখে শুনল, তারা কিছুতেই স্বাভাবিক হতে পারল না। প্রত্যক্ষদর্শীরা থেকে থেকে কেঁপে কেঁপে উঠতে লাগলো। মহিলারা বমিও করতে লাগলো। সারা দিন নগরের কোনো বাসিন্দা এক দানা খাবারও মুখে তুলতে পারল না। সারা নগরে অরন্ধন পালিত হতে লাগলো। সম্পূর্ণ বিপর্যস্ত অবস্থা হলো বিপাশা ও সোমদত্তের পরিবারের। বিধাতা যে কেন এই নিষ্ঠুর পরিহাস তাদের সাথে করল, সেটা কিছুতেই তাদের বোধগম্য হলো না। 2 বাড়ির মহিলা মহল থেকে সারা দিন বুক ফাটা কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। বয়স্ক পুরুষ ও মহিলারা
বারবার জ্ঞান হারাতে লাগলেন। সোমদত্তের বাবা নগরপাল পাগলের মতো আচরণ করতে লাগলেন, আর বিপাশার পিতা সেনাপতি বল্লভ পরিণত হল পাথরের মূর্তিতে। অসম সাহসী এবং বহু যুদ্ধের পোড় খাওয়া এই সৈনিক বুঝি আজ সম্পূর্ণ মানসিকভাবে বিপর্যস্ত। গোটা ধর্মপুরীর আবহাওয়া এক লহমায় আসন্ন উৎসবের মেজাজ থেকে শোকস্তব্ধ শ্মশানে পরিণত হল। শনিবারের সকাল, যখন সূর্যের আলো তার পুরোপুরি নিজস্ব তেজে জ্বলে ওঠেনি, ঠিক এমন সময় রাজ্যের প্রবেশদ্বারের সামনে এসে দাঁড়ালেন এক দীর্ঘকায় সন্ন্যাসী পুরুষ। কাঁধ অবধি বিস্তৃত কাঁচা পাকা লম্বা চুল, সারা মুখে সেইরূপ কাঁচা পাকা দাড়ি গোঁফের জঙ্গল, যদিও তারই মধ্যে দুটি চোখের উজ্জ্বল দৃষ্টি চোখে পড়ার মতো। ধর্মপুরের প্রবেশদ্বারের সম্মুখে দাঁড়িয়ে সেই সন্ন্যাসী তখন চেয়ে রয়েছেন সোজা রাজ্যের ভিতরে রাজমহলের উঁচু চূড়োর দিকে। বেশ কিছুক্ষণ একইভাবে তাকিয়ে থাকার পর ধীরে ধীরে তার মুখমণ্ডলে ফুটে উঠল দুশ্চিন্তা। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রবেশ করলেন রাজ্যের ভেতরে। কাঁধে ঝোলা ও এক হাতে কমণ্ডল সহিত ভিতরে ঢোকা এই সন্ন্যাসীকে অবশ্য কোনো প্রহরী আটকাল না, কারণ রাজগুরু কপিলানন্দকে ধর্মপুরের আবাল বৃদ্ধ বনিতা সবাই চেনে এবং শ্রদ্ধা করে। আজ প্রায় 3 বছর বাদে তিনি ধর্মপুরে ফিরলেন। শোনা যায় যে সুদূর হিমালয় পর্বতের এক দুর্গম গুহায় কঠোর সাধনায় নিয়োজিত ছিলেন গুরুদেব। রাজা সূর্য সেনের আমন্ত্রণ পেয়ে ফিরেছেন রাজ্যে কিছুদিনের জন্য। রাজকুমার চন্দ্রের অভিষেকের পরেই আবার ফিরে যাবেন হিমালয়ে। ধর্মপুরে প্রবেশের পর কোনো দিকে না তাকিয়ে কপিলানন্দ সোজা হাঁটতে লাগলেন দেবাদিদেব মহাদেবের মন্দিরের দিকে। পথের মাঝেই কেউ কেউ তাকে প্রণাম করলে তিনিও আশীর্বাদের ভঙ্গিমায় হাত তুলে উত্তর দিলেন। মন্দিরের সামনে পৌঁছে চারিদিকে তাকালেন গুরুদেব। মন্দিরের সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। তারপর সেখানকার মাটি কিছুটা হাতে তুলে নিয়ে তার ঘ্রাণ নিলেন। গম্ভীর হয়ে উঠল তার চেহারা। মহাদেবের মূর্তিকে প্রণাম জানিয়ে রাজবাড়ির দিকে যাত্রা করলেন তিনি। রাজবাড়ির একটি ঘর সদাই কপিলানন্দের জন্য বরাদ্দ থাকে। কিছু সময় পর দেখা গেল যে সেই ঘরের মেঝেতে একটি কাপড়ের একটি আসনের উপর কপিলানন্দ অত্যন্ত চিন্তিতভাবে বসে আছেন। সামনে মহারাজ সূর্য সেন, রানী বিশাখা, মহামন্ত্রী মহেন্দ্র সবাই হাত জোড় করে বসে। কিছু পূর্বেই তাদের মুখে রাজ্যে ঘটে যাওয়া 3টি নৃশংস হত্যাকাণ্ডের কথা শুনেছেন তিনি। এও শুনেছেন যে ধর্মপুরের কেউই এই ভয়ানক হত্যাকারী নরখাদকের সম্বন্ধে কিছুই জানে না। রাতের গভীরে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের নায়ককে কেউই চাক্ষুষ দর্শন করতে পারেনি, বা বলা ভালো যে যারা দর্শন করেছে তাদের কেউই কোনো সূত্র দেওয়ার জন্য অবশিষ্ট ছিল না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পরে মুখ খুললেন কপিলানন্দ। রাজন, কুমারচন্দ্রের অভিষেক কবে? আগে গুরুদেব, আগামী মঙ্গলবার। অভিষেক অনুষ্ঠান আপাতত বাতিল করুন মহারাজ। চমকে উঠল ওখানে উপস্থিত সবাই। অভিষেকের সমস্ত আয়োজন সম্পূর্ণ। বিভিন্ন রাজ্যের বিশিষ্ট অতিথিদের নিমন্ত্রণ সারা হয়ে গেছে। আগামীকাল থেকেই তারা আসতে শুরু করবে। হিমতাবস্থায় অনুষ্ঠান বাতিল হলে তো মহারাজের মনের অবস্থা বুঝতে পারলেন কপিলানন্দ। রাজন, আজ ভোরে ধর্মপুরে প্রবেশের সময় আমি বুঝতে পারি যে আমার প্রিয় রাজ্যে এক ভীষণ অমঙ্গল সূচিত হয়েছে। ধর্মপুরের বাতাসে, মাটিতে সেই অমঙ্গলকর গন্ধ ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় কুমারের অভিষেক সম্ভব নয়। তবে আপনি আশাহত হবেন না, আমি এসেছি তো। এবার ওই অমঙ্গলকে দূরীভূত করে তারপর কুমারের অভিষেক ক্রিয়া সম্পন্ন করেই আমি
হিমালয় ফেরত যাব। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মহারাজের হৃদয় থেকে। গুরুদেব, আপনার পরামর্শ আদেশ আমি অবশ্যই শিরোধার্য করব, কিন্তু কপিলানন্দ একটু ভুরু কুঁচকে তাকালেন মহারাজের দিকে। কিসের কিন্তু রাজন? আমার এতদিনকার সাধনা, এতদিন নিষ্ঠা বলে করা দেবাদিদেবের আরাধনা, তার প্রতি আপনার কোনরূপ সন্দেহ আছে? কখনোই নয় গুরুদেব, আমি বলতে চাইছিলাম একটি অন্য কথা। যদি অনুমতি করেন তো নিবেদন করি। নিঃসংকোচে বলুন। ধর্মপুরের এই নিদারুণ সংকটে আপনাকে পাশে পেয়েছি, এটা আমাদের সবার অসীম সৌভাগ্য। আমি জানি আপনার দেবপ্রতিম ক্ষমতায় আমরা সবাই নিশ্চয়ই এই বিপদ কাটিয়ে উঠব। কিন্তু গুরুদেব, এই বিপদ নিরসন হবার পর কোনো মতেই কি আর আগের মতো ধর্মপুর আপনার স্থায়ী জায়গা হতে পারে না? আগের মতো আপনার আশীর্বাদের হাত আমাদের সবার উপর থাকলে আমি নিশ্চিন্ত হতাম গুরুদেব। মহারাজের কথা শোনার পরে বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন কপিলানন্দ। মহারাজ, মন্ত্রী মহেন্দ্র সহ বাকি সবাই এক দৃষ্টে তাকিয়ে গুরুদেবের দিকে। সবার দিকে দৃষ্টিপাত করে গুরুদেব বললেন, রাজন, সাংসারিক মোহ থেকে অনেকদিনই মুক্তি ঘটে গেছে, তাই এই অনুরোধ করে আমায় বিব্রত করবেন না। কপিলানন্দের বিষণ্ণ দৃষ্টি নজর এড়াল না মহেন্দ্রর। হাত জোর করে তিনি বললেন, গুরুদেব, ভাগ্যের উপর যে কারো হাত নেই তা আমরা জানি, কিন্তু আমাদের সবার অনুরোধটা যদি রাখেন তাহলে তাহলে আপনার সেবা করে প্রায়শ্চিত্তের অন্তত একটা সুযোগ আমরা পেতাম। হাত তুলে মহেন্দ্রকে থামালেন কপিলানন্দ। এখন এই আলোচনা অপ্রয়োজনীয় মহামন্ত্রী। ধর্মপুরের আকাশে এখন এক নৃশংস হত্যাকারী তার পরবর্তী শিকার খুঁজে বেড়াচ্ছে। এই নিষ্ঠুর হত্যালীলা বন্ধ করে হত্যাকারীর উপযুক্ত শাস্তি বিধান আমাদের আগে করতে হবে। সেটা কিভাবে সম্ভব গুরুদেব? সম্ভব। সবচেয়ে আগে জানতে হবে কারণ। কি কারণে সেই ভয়ঙ্কর জীব একের পর এক হত্যা ঘটাচ্ছে, সবার আগে সেটা জানা দরকার। তার জন্য আমি এখনই দেবাদিদেবের মন্দিরে যাব সাধনা করতে। আমার আশা স্বয়ং মহাদেব আমাকে সঠিক পথ নির্দেশ দেবে। কথা শেষ করে উঠে দাঁড়ালেন কপিলানন্দ। ধীরে ধীরে এগিয়ে গেলেন বাইরের প্রবেশদ্বারের দিকে। রাজা সূর্য সেন, মন্ত্রী মহেন্দ্র, দুই রাজকুমার, এরা সবাই গুরুদেবের পিছনে অগ্রসর হল। দরজার কাছে গিয়ে ঘুরে দাঁড়ালেন গুরুদেব। মহেন্দ্রকে উদ্দেশ্য করে বললেন, মহামন্ত্রী, মন্দিরে প্রবেশের আগে একবার আপনার মহলে যেতে চাই। মঞ্জরি মাকে তো অনেকদিন দেখিনি, তার সাথে একবার দেখা করে কথা বলে তারপর মন্দিরে যাব। মহেন্দ্র সঙ্গে সঙ্গে এগিয়ে এলো গুরুদেবের সামনে। আসুন গুরুদেব, মঞ্জরি মা খুব খুশি হবে। প্রসঙ্গত বলে রাখা ভালো যে মঞ্জুরি হল মহেন্দ্রর একমাত্র কন্যা। রাজকুমার চন্দ্রসেন ও অগ্রসেন, সদ্য নিহত সেনাপতি কন্যা বিপাশা, নগরপালের পুত্র সোমদত্ত ও মন্ত্রী কন্যা মঞ্জুরি, এরা সবাই একসাথে গুরুকুল থেকে শিক্ষালাভ করেছে। বয়সে সবাই সমবয়সী না হলেও একই সাথে একই জায়গায় থেকে শিক্ষালাভের দরুন সবার মধ্যেই একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বিপাশা ও সোমদত্তের আকস্মিক মৃত্যু চন্দ্রসেন ও অগ্রসেনকে মানসিকভাবে যথেষ্ট আঘাত করেছে।
কিন্তু বিপাশার সবচেয়ে কাছের সখী মঞ্জরীকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। নিজের ঘরে দ্বার বন্ধ করে গত 2 দিন ধরে মঞ্জরী ক্রমাগত কেঁদে চলেছেন। এই অবস্থায় যখন মহেন্দ্র এসে খবর দিল যে গুরুদেব কপিলানন্দ তার সাথে দেখা করতে এসেছেন, তখন চোখের জল মুছে উঠে দাঁড়ালো মঞ্জরী। ছোটবেলা থেকে বাবা বাদ দিয়ে এই গুরুদেবকে সবচেয়ে নিজের বলে মনে হয় মঞ্জরীর। তার এই মানসিক দুঃসময়ে গুরুদেবের আবির্ভাব মঞ্জরীর মনের দুঃখ কিছুটা হলেও লাঘব করল। দ্রুত নিজের মহল থেকে বেরিয়ে গুরুদেবের সাথে দেখা করার জন্য অগ্রসর হল মঞ্জরী। কপিলানন্দের সামনে মঞ্জরী আসা মাত্রই গুরুদেবের মুখে এক প্রসন্নতা ছেয়ে গেল। মঞ্জরীকে তিনি বড়ই স্নেহ করেন নিজের কন্যার মতো। মঞ্জরী তাকে প্রণাম করতেই গুরুদেব তার মাথায় হাত রেখে আশীর্বাদ করতেই গুরুদেবের হাসি মাখা মুখ গম্ভীর হয়ে উঠল। মঞ্জরীকে পাশে বসিয়ে তিনি গভীরভাবে তাকে নিরীক্ষণ করতে লাগলেন। ধীরে ধীরে তার মুখ অমাবস্যার অন্ধকারের ন্যায় কালো হয়ে উঠল। মঞ্জরী সেটা লক্ষ্য করে বলে উঠল, কি হয়েছে গুরুদেব? এই মঞ্জরী কি কোনোভাবে আপনার বিরাগভাজন হয়েছে? গম্ভীর গলায় গুরুদেব বললেন, তুই আমার বিরাগ ভাজন কি করে হবি মা? সেটা তো অসম্ভব ব্যাপার। কিন্তু আজ তোর মাথার উপর বিপদের যে কালো ছায়া প্রত্যক্ষ করলাম, তাতেই আমি শঙ্কিত। আমায় যে প্রকৃত স্বরূপ জানতে হবে। আমায় এক্ষুনি মন্দিরে যেতে হবে। এই বলেই কপিলানন্দ উঠে পড়লেন। দ্রুত মঞ্জরীর ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে থমকে দাঁড়ালেন তিনি। হতবাক মঞ্জরীর দিকে তাকিয়ে বজ্র গম্ভীর স্বরে বললেন, আমি আদেশ না দেওয়া পর্যন্ত এই মহলের বাইরে তুই পা রাখবি না। হন হন করে মহেন্দ্রর মহল থেকে বেরিয়ে গেলেন গুরুদেব। কিছু সময় পরে যখন সন্ধ্যা প্রায় সমাগত, তখন ধর্মপুরের মহা মন্দিরে ত্রিকালদর্শী মহাদেবের মূর্তির সামনে উপবিষ্ট কপিলানন্দের 2 চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ আগেই তিনি মহাদেবের আরাধনা সম্পূর্ণ করেছেন। ধর্মপুরের বাতাসে, ধর্মপুরের পরিমণ্ডলে যে কাল পিশাচের আবির্ভাব হয়েছে, কপিলানন্দ তার স্বরূপ উদ্ঘাটন করতে পেরেছেন। আর পেরেছেন বলেই এক নিষ্ফল ক্রোধ আর অসহায়তায় ছটফট করছেন তিনি। এই কাল পিশাচকে ধ্বংস করার উপায় তিনি জানেন, কিন্তু সেটা খুবই কঠিন উপায়। সামান্য বিচ্যুতিতে বেঁচে থাকা 2টি প্রাণ চরম সংকটে পড়বে। রাজকুমার অগ্রসেন ও চন্দ্রসেনকে বাঁচাতেই হবে কপিলানন্দকে। চোখের জল মুছে উঠে দাঁড়ালেন তিনি। বাবা মহাদেবের বিশাল মূর্তির পাদদেশে থাকা ছোট্ট শিবলিঙ্গের পাশে থাকা 1 হাত লম্বা ত্রিশূলটা তুলে নিলেন হাতে। ত্রিশূলের ধারালো ফলায় নিজের ডান হাতের তর্জনী বিঁধিয়ে দিলেন তিনি। টপ টপ করে ঝরে পড়া রক্তের নিচে ধরলেন একটা মাটির সরা। তারপর সেই সরা নিয়ে মহাদেবের মূর্তির চরণে রেখে চোখ বন্ধ করে উচ্চারণ করলেন বিড়বিড় করে কিছু মন্ত্র। প্রথা সম্পূর্ণ হলে মন্দিরের দরজা খুলে বেরিয়ে এলেন বাইরে। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে গেলেও রাজমহলের মাথায় জমে ওঠা নিকষ কালো মেঘের স্তূপকে আলাদা করে ঠিকই বুঝতে পারলেন কপিলানন্দ। দপ করে যেন জ্বলে উঠল তার চোখ। দীপ্ত পায়ে এগিয়ে চললেন মহলের দিকে। না 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 না, কিছুতেই সম্ভব নয়। গুরুদেবের এই আদেশ আমার পক্ষে মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয়। তীব্রভাবে প্রতিবাদ করল কুমার অগ্রসেন। রাজা সূর্যসেন এগিয়ে এসে কুমারের কাঁধে হাত রাখলেন। কুমার, গুরুদেব শুধু আমাদের নয়, এ রাজ্যেরও একজন হিতাকাঙ্ক্ষী। তিনি যখন বলছেন যে আজ রাতে তুমি ও চন্দ্র এই প্রাসাদ ছেড়ে কোথাও যাবে না,
তখন সেটাই মান্য করা উচিত। কিন্তু পিতা, আমরা দুই ভাই কিভাবে কাপুরুষের মতো চুপচাপ প্রাসাদের ভিতরে বসে থাকব, যেখানে যেখানে আপনি মহামন্ত্রী ও সেনাপতি মশাই প্রাসাদের বাইরে পাহারায় থাকবেন, তাও আবার আমাদের জন্য? এতক্ষণ চুপচাপ থাকা মন্ত্রী মহেন্দ্র এবার উঠে এলেন। কুমার, আপনারা দুই ভাই এ রাজ্যের ভবিষ্যৎ। আপনাদের উপরই আজ মৃত্যুর কালো ছায়া নেমে এসেছে। তাই আমরা আজ সর্বস্ব দিয়ে হলেও রক্ষা করব আপনাদেরকে। এ ব্যাপারে গুরুদেবের নির্দেশ আমরা কিছুতেই অমান্য করতে পারবো না। তাদের কথোপকথনের মাঝখানে উপস্থিত হলেন গুরুদেব কপিলানন্দ। অশুভ সময় শুরু হয়ে গেছে মহারাজ, আসুন আমরা প্রাসাদের বাইরে যাই। তিনজনে অগ্রসর হতেই গুরুদেব কুমার অগ্রসেনকে লক্ষ্য করে বললেন, কুমার, তুমি আর যুবরাজ চন্দ্র একই কক্ষে থাকবে, আর কোনো অবস্থাতেই বা কোনো প্রলোভনেই কক্ষের বাইরে আসবে না, বুঝেছ তো? বেরিয়ে গেলেন তারা। মুখ কালো করে কক্ষের মাঝখানে দাঁড়িয়ে রইলেন অগ্রসেন। আর কিছুটা দূরে কক্ষের বাতায়নের সামনে চিন্তাক্লিষ্ট মুখে দাঁড়িয়ে রইলেন চন্দ্রসেন। রাত তখন বেশ গভীর। আশু বিপদের কথা আলোচনা করতে করতে দুই রাজকুমারী তখন তন্দ্রাচ্ছন্ন। হঠাৎ আকাশ বাতাস বিদীর্ণ করা এক আর্তনাদে ধরফর করে উঠে বসল বড় রাজকুমার চন্দ্রসেন। শয্যার পাশেই তাকিয়ে নজর এলো ভাই অগ্রসেনের অনুপস্থিতি। সেই মুহূর্তেই দ্বিতীয়বারের জন্য কানে এলো সেই মরণ চিৎকার। লাফ দিয়ে শয্যা থেকে নামলেন চন্দ্র। দ্রুত দৌড়ে এলেন কক্ষ সংলগ্ন দোতলার বারান্দায়। অবাক হয়ে লক্ষ্য করলেন যে কালো মেঘের রাশি সকাল থেকে রাজমহলের উপরের আকাশে অবস্থিত ছিল তা এখন অদৃশ্য হয়েছে। তার জায়গায় পূর্ণ পূর্ণিমার জ্যোৎস্না মহলের বাইরেটা করে তুলেছে আলোকিত। সেই সুস্পষ্ট চন্দ্রালোকে চন্দ্র দেখতে পেল তার ভাই অগ্রসেনকে। দেখল প্রায় উন্মত্তের মতো খোলা তলোয়ার নিয়ে অগ্রসেন প্রাসাদের বারান্দা দিয়ে দৌড়চ্ছে, যেন কাউকে তাড়া করে চলেছে সে। অথচ সামনে তাকিয়ে সেই জ্যোৎস্নালোকে কাউকেই দেখতে পেল না চন্দ্র। যদিও একটা চাপা পাশবিক হুঙ্কার কানে এলো তার। এরই মধ্যে চন্দ্রের দৃষ্টির সামনেই অগ্রসেন বারান্দা থেকে লাফ দিয়ে নেমেছে সামনের অপেক্ষাকৃত নিচু একটি ছাদে। সাথে সাথেই চন্দ্র শুনতে পেল একটি রক্ত জল করা জান্তব অট্টহাসি, যেন অবশেষে শিকারীর খপ্পরে পা দিয়েছে শিকার। অগ্রসেনের বিপদের আশঙ্কায় চঞ্চল হয়ে উঠল চন্দ্রের হৃদয়। ভাই বলে চিৎকার করে সেও ঝাঁপিয়ে পড়ল সেই অনুচ্চ ছাদে। বেশ কিছুটা উপর থেকে লাফানোর ফলে পায়ে কিছুটা চোট পায় চন্দ্র, কিন্তু সেই চোট উপেক্ষা করেই সে এগিয়ে যায় ভাইয়ের দিকে। পেছন থেকে গিয়ে ভাইয়ের কাঁধে হাত দিয়ে তাকে ডাকতেই যেন তড়িতাহত হন চন্দ্র। কোথায় অগ্রসেন? চন্দ্রের চোখের সামনেই কুমার অগ্রসেন পরিণত হলো একটি কালোর ধোঁয়ার স্তূপে। সভয়ে পিছনে সরে আসলেন চন্দ্রসেন। সেই মুহূর্তেই মহলের বারান্দা থেকে ভেসে এলো অগ্রসেনের চিৎকার। অসহায়ের মতন চন্দ্র দেখলেন যে আসল অগ্রসেন তাকে ডাকতে ডাকতে দ্রুত দৌড়ে আসছে সেই ছাদের দিকে। এদিকে মহলের অন্য দিক থেকে ছুটে আসছেন মহারাজ সূর্য সেন, মন্ত্রী মহেন্দ্র এবং সেনাপতি বল্লভ। আর চন্দ্রের সামনে সেই কালো ধোঁয়ার স্তূপ ততক্ষণে নিজ মূর্তি ধারণ করেছে। এক চক্ষু বিশিষ্ট সেই ভয়ানক কাল পিশাচকে দর্শন করে যেন স্থবির হয়ে গেল চন্দ্র। সেই ভয়ানক নরপিশাচ আস্তে আস্তে এগিয়ে আসছে চন্দ্রের দিকে। ঘটনার আকস্মিকতা এবং আতঙ্কে যেন স্থবির হয়ে গেছে চন্দ্রসেন। দূর থেকে ভেসে আসছে মহারাজের চিৎকার, চন্দ্র, চন্দ্র পালাও ওর সামনে থেকে, দাঁড়িয়ে থেকো না পুত্র। কিন্তু কোথায় পালাবে চন্দ্র?
যম যেন সাক্ষাৎ শিয়রে দাঁড়িয়ে। সেই কাল পিশাচের ভয়ে পিছনে সরতে গিয়ে পড়ে গেল সে। মাটিতে ঘষতে ঘষতে কোনো মতে পিছনের দিকে সরে যাওয়ার আপ্রাণ চেষ্টা করল চন্দ্র। ইতিমধ্যে ছোট কুমার তার কয়েক গজের মধ্যে এসে উপস্থিত, কিন্তু ততক্ষণে সেই ভয়ানক আততায়ীর নাগাল পেয়ে গেছে চন্দ্রের। বিনা প্রতিরোধে চন্দ্রের দিকে এগিয়ে এলো তার হাত দুটো। চন্দ্রের মাথাটা দুই হাতে ধরে একবার মুঠ দিয়ে অবলীলাক্রমে উপড়ে নিয়ে এলো ধর থেকে। ফিনকি দিয়ে রক্ত বেরোনোর পাশাপাশি থরথর করে কেঁপে উঠল চন্দ্রসেনের মুন্ডুহীন শরীরটা। তারপর সপাটে আছড়ে পড়ল মাটিতে। সেই কাল রাক্ষস ইতিমধ্যে চন্দ্রের ছিন্ন মস্তক দুই হাতে ছিঁড়ে ফাঁক করে ফেলেছে। এক দুর্বোধ্য গো গো আওয়াজের সাথে সাথেই পরম তৃপ্তিতে সেই দ্বিখণ্ডিত মস্তকের ভিতর থেকে ঘিলুগুলো বার করে নিজের খিদে মেটাচ্ছে সে। এই ভয়ানক দৃশ্য দেখে ইতিমধ্যেই জ্ঞান হারিয়েছেন মহারাজ সূর্যসেন। সেনাপতি বল্লভ ও মন্ত্রী মহেন্দ্র স্থির দৃষ্টিতে তাকিয়ে সেই মূর্তিমান বিভীষিকার দিকে। আর অগ্রসেন, তার কি হলো? কয়েক হাত দূরে নিজের দাদার এই নৃশংস পরিণতি তাকে যেন পাথরে পরিণত করে দিয়েছিল। হঠাৎ মস্তিষ্ক চিবনোর কর্মর আওয়াজে তার সম্বিত ফেরে। একবার দাদার শায়িত মুন্ডুহীন শব, আর একবার সামনে দাঁড়ানো পিশাচের চন্দ্রর মুন্ডু হাতে রক্ত মাখা মুখমণ্ডল দেখে নিজের উপর নিয়ন্ত্রণ হারালো সে। প্রচণ্ড আক্রোশে সেই যুবক তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়ল সেই পিশাচের উপর। কিন্তু বিদ্যুতের চেয়েও বুঝি দ্রুত গতি পিশাচের। চকিতে চন্দ্রের আধ খাওয়া মুন্ডুটা হাত থেকে ফেলে দিয়ে অগ্রর তলোয়ার ধরা হাতখানা চেপে ধরল সে। এক ঝটকায় সেই হাত শুদ্ধ অগ্রসেনকে শূন্যে তুলে মাটিতে প্রচণ্ড জোরে আছাড় মারল সে। অগ্রর মনে হলো তার পিঠের সবকটা হাড় বোধহয় গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ভয়ঙ্কর ব্যথায় দম আটকে এলো তাঁর। মাটিতে আছড়ে ফেলে সেই শয়তান অগ্রর ডান হাত নিজের দুই হাত দিয়ে টেনে ধরে নিজের বিশাল পা দিয়ে অগ্রর বুকের ডান দিকটা চেপে ধরে। তারপর কেউ কিছু বোঝার আগেই ভয়ঙ্কর শক্তিতে এক ঝটকায় কাঁধের সংযোগস্থল থেকে ছিঁড়ে নিয়ে আসে অগ্রসেনের ডান হাত। অগ্রর গগন বিদারী আর্তনাদে কেঁপে ওঠে ধর্মপুরের আকাশ। ঠিক সেই মুহূর্তে একটি যুবতী কণ্ঠের তীক্ষ্ণ চিৎকারও কানে আসে সেনাপতি বল্লভ ও মন্ত্রী মহেন্দ্র। অবাক হয়ে তারা দেখেন হাতে মহাদেবের মন্ত্রপুত ত্রিশূল নিয়ে দীপ্ত পদক্ষেপে সেই ছাদের উপর উঠে এসেছে মঞ্জুরি। দুই কাঁধে বিস্তৃত এক রাশ কালো চুল, টানা টানা দুই চোখে দেবী চণ্ডীর দীপ্তি। থমকে দাঁড়ালো পিশাচ। ইতিমধ্যেই সে অগ্রসেনের পেট নিজের ভয়ঙ্কর নখ দিয়ে বিদীর্ণ করবার আয়োজন করছিল। অগ্রকে ফেলে সে ঘুরে দাঁড়ায় মঞ্জুরির দিকে। ততক্ষণে তার সামনে এসে দাঁড়িয়েছে মন্ত্রী কন্যা। দুই হাতে ত্রিশূল তুলে সেই কাল পিশাচের এক চক্ষু লক্ষ্য করে ছুঁড়ে মারল মঞ্জুরি। আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল নারী কণ্ঠের হর হর মহাদেব ধ্বনিতে। দেবাদিদেবের আশীর্বাদ ধন্য সেই ত্রিশূল সোজা গিয়ে বিদ্ধ হলো সেই কাল পিশাচের চোখের মাঝখানে। ভয়ঙ্কর আর্তনাদ করে সেই পিশাচ ভূপতিত হলো ছাদের মাঝে। সেনাপতি বল্লভ, মহেন্দ্র ও জ্ঞান ফিরে পাওয়া মহারাজ সূর্যসেন ততক্ষণে মঞ্জুরির পাশে এসে দাঁড়িয়ে অবাক বিস্ময়ে সেই পিশাচকে প্রত্যক্ষ করছে। মঞ্জুরি এদিকে অগ্রসেনের কাছে পৌঁছে নিজের পিতাকে উল্লেখ করে বলে উঠল, পিতা, অগ্র এখনো বেঁচে আছে। এক্ষুনি ওর চিকিৎসার ব্যবস্থা করুন। কুমারের দেহ নিয়ে সঙ্গে সঙ্গে সেনাপতি বল্লভ, মহারাজ ও প্রাসাদের সৈন্যরা চিকিৎসালয়ের দিকে দৌড়ল।
ছাদের উপর নিথর পড়ে থাকা কাল পিশাচের দেহের কাছে ধীরে ধীরে এসে দাঁড়ালো মঞ্জুরি। মহাদেবের ত্রিশূল পিশাচের এক চোখের ভেতর দিয়ে প্রবেশ করে মাথার পিছন দিক থেকে বেরিয়ে এসেছে। অল্প অল্প নড়ে উঠছে বিশাল শরীরটা। রক্তাক্ত মুখের লাল ঠোঁট জোড়া অস্ফুটে কিছু যেন বলছে। নিজের চোখের থেকে গড়িয়ে পড়া জলের ধারা মুছে পিশাচের সামনে হাঁটু গেড়ে বসল মঞ্জুরি। মঞ্জুরিকে বাধা দিতে গিয়েও থমকালেন মহেন্দ্র। অবাক বিস্ময়ে দেখলেন যে ওই পিশাচের চোখে গেঁথে থাকা ত্রিশূলটা এক টানে বার করে আনলো মঞ্জুরি, আর সেই সাথে ত্রিশূলটাকে আঁকড়ে কান্নায় ভেঙে পড়ল সে। মেয়ের কাছে এসে তার কাঁধে হাত রাখলেন মহেন্দ্র। জলে ভেজা দুটি চোখ তুলে পিতাকে দেখে মঞ্জুরি বলে উঠল, গুরুদেব চলে যাচ্ছেন পিতা, আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছেন গুরুদেব। দারুণ চমকে উঠে পিশাচের দিকে তাকালেন মহেন্দ্র। সেই ভয়ঙ্কর চেহারায় তখন আসছে বদল। ধীরে ধীরে সেই বদল রূপ নিল রক্তাক্ত মৃতপ্রায় কপিলানন্দ। কয়েক বছর আগের কথা। ধর্মপুরের রাজগুরু কপিলানন্দর রাজ্যের সীমানা থেকে কিছুটা দূরে ছিল পঞ্চবটী আশ্রম। আশ্রমটি মূলত কপিলানন্দের বাসভূমি হলেও আসলে সেটি ছিল রাজ্যের ক্ষত্রিয়দের শিক্ষা দেবার আবাসিক কেন্দ্র। কপিলানন্দর নীতি ছিল যে ক্ষত্রিয় বালক বা যুবকেরা রাজমহলের বা বাড়ির আরাম ছেড়ে কঠিন পরিবেশে থেকে সমস্ত শিক্ষার মাধ্যমে নিজেদের তৈরি করবেন। এমনিতে কপিলানন্দ যথেষ্ট উদারচেতা মনোভাবাপন্ন ছিলেন। ছেলেদের পাশাপাশি ক্ষত্রিয় কন্যারাও তার কাছে বিভিন্ন বিষয় অধ্যয়ন করত। এই কাজে গুরুদেবকে সাহায্য করত তারই এক শিষ্য ভবানন্দ। মহারাজ সূর্য সেন তার এই নীতিকে পুরোপুরি সমর্থন করতেন। কপিলানন্দের পঞ্চবটী আশ্রমে সেই মুহূর্তে শিক্ষায় নিয়োজিত ছিল দুই রাজকুমার চন্দ্র ও অগ্রসেন, নগরপাল পুত্র সোমদত্ত, সেনাপতি কন্যা বিপাশা ও মহেন্দ্রর কন্যা মঞ্জুরি। বয়সে এরা একে অপরের চেয়ে 19-20 ছোট বড় থাকলেও আশ্রমে সবাই বন্ধুর মতোই ছিল। এদের সাথে আরও এক বন্ধু ছিল এখানে, আর সে হল কপিলানন্দের মা মরা একমাত্র পুত্র গোপাল। বয়সে সে চন্দ্রদের প্রায় সমবয়সী ছিল। গুরু কপিলানন্দের নয়নের মণি ছিল সে, তাই তাকে নগরে না রেখে নিজের এই আবাসিক শিক্ষা আশ্রমে রেখেছিল গুরুদেব। শিক্ষাদান শুরু হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই চন্দ্র, অগ্র, বিপাশা, সোমদত্ত, মঞ্জুরির সাথে গোপালও একে অপরের ভালো বন্ধু হয়ে উঠল। এরই মধ্যে সোমদত্ত, বিপাশা একে অপরের প্রতি প্রণয় পাশে আবদ্ধ হয়ে পড়লেও গুরুপুত্র গোপাল মনে মনে বিপাশার প্রতি অনুরক্ত ছিল। অন্যদিকে মন্ত্রীকন্যা মঞ্জুরি মনে মনে গোপালকে ভালোবাসত। গুরু কপিলানন্দ মঞ্জুরিকে তার মিষ্ট ভাষণ ও সুন্দর স্বভাবের জন্য বাকিদের চেয়ে একটু বেশি স্নেহ করতেন। মনে মনে তিনি ঠিক করেই রেখেছিলেন যে শিক্ষা সমাপ্ত হলে এবং এরা প্রাপ্তবয়স্ক হলে মহেন্দ্রর কাছে নিজের পুত্র গোপালের জন্য মঞ্জুরিকে চেয়ে আনবেন। তিনি জানতেন যে মহেন্দ্র এই সম্পর্ককে আনন্দের সাথেই গ্রহণ করবেন, কিন্তু মানুষ ভাবে এক আর হয় অন্য কিছু। মহারাজের এক জরুরি কাজের ভার নিয়ে কয়েকদিনের জন্য কপিলানন্দকে মন্ত্রী মহেন্দ্রর সাথে পাশের রাজ্য অঞ্জনগড়ে যেতে হলো। যাবার আগে আশ্রমের ভার তিনি ভবানন্দের উপর দিয়ে যান। বিপাশার ওপর গোপালের আসক্তির কথা সোমদত্ত ভালোই জানত, কারণ বিপাশাই সেই খবর তাকে জানিয়েছিল। সামান্য ব্রাহ্মণ পুত্রের এত স্পর্ধা সোমদত্তের সহ্য হয়নি। আচরণে ও মননে সে কিছুটা দুর্বৃত্ত প্রকারের ছিল। কপিলানন্দের অনুপস্থিতিতে চন্দ্র ও অগ্রকে নিয়ে সে গোপালকে জব্দ করার এক পরিকল্পনা করল। বিপাশা তাদের পরিকল্পনা জানলেও মঞ্জুরি এর বিন্দু বিসর্গও জানত না।
আশ্রমে গোপালের কস্তুরী নামে একটি পোষা হরিণ শাবক ছিল। পরিকল্পনার অংশ অনুযায়ী বিপাশা একদিন সন্ধ্যাকালে এসে গোপালকে জানায় যে তার পোষ্য কস্তুরীকে সোমদত্তরা চিতাবাঘের টোপ হিসেবে জঙ্গলের দিকে নিয়ে গেছে। খবর পাওয়া মাত্র গোপাল উদ্ভ্রান্তের মতো জঙ্গলের দিকে ছুটে যায়। শিকারের জায়গায় পৌঁছেও গোপাল কস্তুরীকে কোথাও দেখতে পায় না। আসলে কস্তুরী আশ্রমেই বাঁধা ছিল। সোমদত্তরা শিকারের টোপ হিসেবে গোপালকেই ব্যবহার করে। বাস্তবিকই তখন ওই জঙ্গলে একটি চিতাবাঘ আতঙ্ক সৃষ্টি করে রেখেছিল। সন্ধ্যার ওই সময়টা কারোরই আশ্রম থেকে বেরোনোর অনুমতি ছিল না। শিকারের জায়গায় অসহায়ের মতো কস্তুরীকে খুঁজে চলা গোপাল জানত না দুটো জিনিস। এক, তার কিছুটা তফাতে একটি ঝোপের আড়ালে অস্ত্রে সজ্জিত হয়ে অপেক্ষা করছে সোমদত্ত, চন্দ্র ও অগ্রসেন। আর দুই, সোমদত্তের উল্টো দিকে আর একটা ঝোপে লোলুপ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ঝাঁপ দেবার সুযোগ খুঁজছে সেই বাঘটি। সোমদত্তদের অপেক্ষা বাঘটির জন্যে, কারণ বাঘ এসে তার টোপটি সদ্ব্যবহার করলেই 3 শিকারীর শিকারে পরিণত হবে। গুরুদেবকে যাতে বলতে পারে যে বাঘের আক্রমণ থেকে তারা চেষ্টা করলেও গোপালকে বাঁচাতে পারেনি, যদিও বাঘটিকেও তারা বাঁচতে দেয়নি। ঘটনা ঘটল পরিকল্পনা মতোই। বাঘের আক্রমণে সেই মুহূর্তে অসহায় গোপাল ছিন্ন ভিন্ন হল। আর ঠিক তখনই চন্দ্রসেন, অগ্রসেন ও সোমদত্তের হাত ও ধনুক থেকে নিঃসৃত বিষ মাখানো বল্লম ও তীরে বাঘ ধরাশায়ী হল। শুধু একজন সাক্ষী ছিল এই অপরাধের, আর সে হল পান্নালাল। আশ্রমে আনাজ পৌঁছতে এসে মঞ্জুরির অনুরোধে সে গোপাল ও সোমদত্তদের খুঁজতে জঙ্গলের দিকে যায় এবং দূর থেকে সে সমস্ত ঘটনা দেখতে পায়। অসৎ পান্নালাল এরপরে সোমদত্তদের ভয় দেখিয়ে বেশ কিছু অর্থ উপার্জন করে নেয় এবং আনাজ পৌঁছানোর সামান্য ব্যবসা ছেড়ে লবণের আমদানি রপ্তানি শুরু করে। আশ্রমে ফিরে এই দুর্ঘটনা শুনে কপিলানন্দ পাথর হয়ে যান। গোপালই ছিল তার জীবনের সব কিছু। তার এই অকস্মাৎ পরিণতি কিছুতেই মেনে নিতে পারলেন না কপিলানন্দ। মন ভেঙে গেল তার। কুমারদের শিক্ষার দায়িত্ব ভবানন্দের হাতে দিয়ে মহারাজের অনুমতি নিয়ে হিমালয়ের উদ্দেশ্যে পাড়ি দিলেন তিনি। কিন্তু ফিরে এলেন কপিলানন্দ। ফিরে এলেন হিমালয়ের দুর্গমে অঘরী তান্ত্রিকদের আশীর্বাদ পুষ্ট ভয়ঙ্কর শক্তি নিয়ে। হিমালয়ে থাকাকালীন তন্ত্রমতে সাধনায় জানতে পেরেছিলেন পুত্র গোপালের মৃত্যুর পিছনে লুকিয়ে থাকা আসল রহস্যের কথা। হৃদয় হয়ে গেছিল বিদীর্ণ। বুকের মাঝে তাউ তাউ আগুনের মতো জ্বলছিল প্রতিশোধ স্পৃহা। সোমদত্ত, বিপাশা, চন্দ্রসেন, অগ্রসেন এবং পান্নালাল সবার মৃত্যুর পরোয়ানা আঁকা হয়ে গেছিল তার। ফিরে আসেন ধর্মপুরে সবার চোখের আড়ালে 3 বছর বাদে। তবে নগরে প্রবেশ করেননি তিনি। উঠেছিলেন নগরের বাইরে জঙ্গলের কাছে, তারই পরিত্যক্ত পঞ্চবটী আশ্রমে। অঘরী তান্ত্রিকদের আশীর্বাদে পুষ্ট তিনি। নিজের মধ্যে সৃষ্টি করলেন এক ভয়ঙ্কর নৃশংস কাল পিশাচের, যে রাতের অন্ধকারে ধর্মপুরে প্রবেশ করে নিশ্চিহ্ন করে দেবে তার শত্রুদের, যে শুনবে না কোনো বারণ, মানবে না কোনো বাধা, যে হবে সাক্ষাৎ ভয়ঙ্করের প্রতিমূর্তি। নরমাংস ও নর রক্তের আগ্রাসী খিদে তার মধ্যে, যে ছিন্ন বিচ্ছিন্ন করে শেষ করবে তার শিকারদের। সেই মতো একে একে পৃথিবীর বুক থেকে মুছে যায় পান্নালাল, সোমদত্ত ও বিপাশার নাম। চন্দ্রসেন ও অগ্রসেনকেও বিনাশ করতেন কপিলানন্দ। কিন্তু ওই দিন ধর্মপুরের মহাদেবের মন্দিরে পুজোর সময় দেবাদেশ পান তিনি। 2 কুমারকে মৃত্যুর দিকে ঠেলে দিলে ধর্মপুর হবে উত্তরাধিকারবিহীন।
রাজ্য যাবে রসাতলে। মানসিক দ্বন্দ্ব ঘিরে ধরে তাকে। একদিকে পুত্রের মৃত্যুর প্রতিশোধ, আর অন্যদিকে ধর্মপুরের থেকে সৎ কর্তব্যনিষ্ঠ সেবক হিসেবে সিংহাসন রক্ষার দায়। কি করবেন তিনি? অবশেষে মহাভারতের পিতামহ ভীষ্মের মতো নিজের মৃত্যুবাণ নিজেই তৈরি করলেন তিনি। পুজোর পরে দেখা করলেন আর একবার মঞ্জুরির সাথে। তার হাতে মহাদেবের ত্রিশূল তুলে দিলেন পিশাচের মৃত্যুর অস্ত্র হিসেবে। জানালেন যে রাত 12টার পরে রাজমহলে দেখা মিলবে পিশাচের। মঞ্জুরি যদি গুরুপুত্রের মৃত্যুর শেষ প্রতিশোধ নিতে চায় তাহলে যেন ঘরেই থাকে, আর যদি ধর্মপুরের ভবিষ্যৎ রাজাকে বাঁচাতে চায় তাহলে ওই ত্রিশূলই সেই অস্ত্র। ধর্মপুরের অন্তত একজন উত্তরাধিকারীকে বাঁচানো আমার যে দায়িত্ব গুরুদেব। আমিও তো আপনার মতোই ধর্মপুরকে ভালোবাসি। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল মঞ্জুরি। মৃত্যু পথযাত্রী কপিলানন্দ অতি কষ্টে তার মাথায় হাত রাখলেন। তুই একদম ঠিক কাজ করেছিস মা, একদম ঠিক কাজ। আমার উপযুক্ত শিষ্যার মতোই কাজ তুই করেছিস। আমি যে পুত্র স্নেহে একদম অন্ধ হয়ে গিয়েছিলাম। আমায় পারলে ক্ষমা করে দিস, পারলে ক্ষমা করে দিস। মহামন্ত্রী মহেন্দ্রর পাশে ইতিমধ্যে এসে দাঁড়িয়েছেন রাজা সূর্যসেন ও সেনাপতি বল্লভ। দুজনের চোখেই জল। গুরুদেব আস্তে আস্তে ঢলে পড়লেন মঞ্জুরির কোলে। সেই সাথে শেষ হলো ধর্মপুরের বুকে চলা এক অভিশপ্ত অধ্যায়। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। এই গল্পটিতে আমাদের সাথে ছিল আমাদের বন্ধু চ্যানেল পার্টনার্স রেনি টেলস, অপু দুর্গার পাঁচালী এবং শুভদীপ ও স্টোরি টেলার মমতা। তাদের চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। অবশ্যই তাদের চ্যানেল ভিজিট করে তাদেরও পাশে থাকবেন। অনেক ধন্যবাদ। আগামী দিনে আরও একটা দারুণ গল্প নিয়ে আমরা হাজির হচ্ছি। ভালো থাকবেন, সাথে রাখবেন এখন গল্প। শুভরাত্রি।